করার জন্য বাচ্চার মায়ের যে দান সেটা কিন্তু অনেকটাই আছে। সেই জন্য সবাই আমরা এইভাবে আগাবো যে আগামী দিনে আমাদের সমাজ যেন কোথাও গিয়ে পিছিয়ে না পড়ে। আমরা এটা বলবো না আমরা কেন কম, কোথাও পিছিয়ে পড়বো না। শিক্ষার সঙ্গে সঙ্গে, দিনের শিক্ষার সঙ্গে সঙ্গে, ইসলামী শিক্ষার সঙ্গে সঙ্গে আমরা সবাইকে আগিয়ে নিয়ে যাব। বেশি কিছু বলবো না, কারণ আমার এখানে বলার জন্য আবেদিন হক আদি সাহেব আছেন। আমি ওনার মানে ফ্যান বলতে পারেন। ওনার বক্তব্য আমি সবসময় শুনি, যেখানে যেখানে উনি যান। রিসেন্টলি উত্তর দিনাজপুর বা উত্তর চব্বিশ পরগনাতে আপনি ঘুরে এসছেন, তো ওনার বক্তব্য আমি সবসময় শুনি। উনি আরও ভালো বলতে পারবেন, মোটিভেশন করতে পারবেন। বিশেষ কিছু বক্তব্য না রেখে আমার একটু 4টার সময় মিটিং আছে, ছোটোর মধ্যে বললাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, চালতাবাড়িয়ার সমস্ত মানুষ ভালো থাকুক, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বই, ব্যাগ এবং ড্রেস দিয়ে তার একটা বছরের যাতে পঠন পাঠনের আরও বেশি সুযোগ সুবিধা হয়, কারণ তার আম্মাকে দেখেছি তার গরিবী হালাতের মধ্য দিয়েও বাচ্চাকে পড়ানোর যে প্রেরণা, সত্যি আমরা উদ্বুদ্ধ এবং আমরা উৎফুল্ল। তার মায়ের এই আচরণের খুশি হয়ে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই এতিম বাচ্চাকে আমরা সম্পূর্ণ ফ্রিতে সোহন সর্দার, প্লিজ কাম। আর যদিও আজকে অনুষ্ঠানের সঙ্গে অনেকটা অপ্রাসঙ্গিক, তবুও কারণ এখানে স্যার এখানে একাধিক স্কুল রয়েছে, হাই মাদ্রাসা রয়েছে, প্রাইমারি স্কুল আছে, এবং এখানে শানপুকুর, আপনার কাবিলডাঙ্গা, কোচপুকুর সব একাধিক গ্রাম আছে যেখানে দৈনন্দিন হাজার হাজার মানুষের ওই ব্রিজটার উপর দিয়ে যাতায়াত করতে হয়। এবং দেখা গেছে ইতিপূর্বে ওই ব্রিজের দুর্ঘটনার কবলে অনেকে পড়তে হয়েছে, অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছে। আমি স্যারকে বলবো যাতে এই পথ দুর্ঘটনা তো এটাও একটা দুর্ঘটনা, যদি আপনাদের পক্ষ থেকে একটা মেসেজ দেওয়া হয়, আমার এটা বিনীত নিবেদন, যদিও আজকে দিনের সঙ্গে অপ্রাসঙ্গিক। ঠিক আছে, আপনি ওই যে ব্রিজটার কথা বলছেন ওটার এক্স্যাক্ট জায়গাটা কি আছে বা ব্রিজটা কী নামে পরিচিত সেটা বলে আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ডিটেলস দিয়ে। আমি আজকেই গিয়ে ভিডিও 1কে, এটা ভিডিও 1 তো নাকি ভিডিও 2? ভিডিও 2কে আমি একটা আলাদা করে আমার তরফ থেকে একটা লেটার লিখব। যাই হোক, যে ভিডিও হোক আমার তরফ থেকে একটা আমি চিঠি দেবো। থ্যাংক ইউ স্যার। এখন স্যারের হাত দিয়ে আমাদের আলামান চিলড্রেন একাডেমির স্টুডেন্টকে বই, ব্যাগ এবং ড্রেস দেওয়া হচ্ছে, স্যার দিয়ে দিচ্ছেন। এবং সোহান সর্দার, তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এরপরেই আমাদের স্যার কথা বলবেন, এখন আবেদিন হক স্যার কথা বলবেন। তার আগে স্যার অক্লান্ত পরিশ্রম করে এসেছেন, আর আমরাও স্যারের হাত দিয়ে আমাদের সেই বাচ্চাগুলো অপেক্ষা করছে 31 জন, যারা অল বেঙ্গল প্রাইভেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ট্যালেন্ট সার্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। স্যারের হাত দিয়ে আজকে আমরা তাদের হাতে সার্টিফিকেটগুলো তুলে দেবো। আমি প্রধান শিক্ষককে অনুরোধ করব তাড়াতাড়ি স্টেজে দিতে। স্যার একটু এরই মাঝে ছোট্ট একটু কনভারসেশন শুনে নেব আমান খান এবং সাফওয়ান।
তামিম লস্কর স্টেজে আসবেন, নাসিম মোল্লা স্টেজে আসবেন, সাজিব মোল্লা স্টেজে আসবেন, মাঘির মোবাশির স্টেজে আসবেন, সরফরাজ সর্দার স্টেজে আসবেন, এমডি ইজাজ মোল্লা স্টেজে আসবেন, আমিনা খাতুন স্টেজে আসবেন, তাকরিমা খাতুন স্টেজে আসবেন, আরিয়ান উদ্দিন বৈদ্য স্টেজে আসবেন, মাসুদ মোল্লা স্টেজে আসবেন, আমিরুল আলী মোল্লা স্টেজে আসবেন, সাদিয়া খাতুন স্টেজে আসবেন, তানিসা খাতুন স্টেজে আসবেন, মাহিজ দেওয়াল স্টেজে আসবেন, আরাফা ইয়াসমিন স্টেজে আসবেন, মুস্কান খাতুন স্টেজে আসবেন, তাহিরা তাবাসসুম স্টেজে আসবেন, সাদিয়া পারভিন স্টেজে আসবেন, সাহিনা খাতুন স্টেজে আসবেন, রাজীব মোল্লা স্টেজে আসবেন, আলিয়া আফরিন স্টেজে আসবেন, আজিব মোল্লা স্টেজে আসবেন, আনাম খান স্টেজে আসবেন, আমান মোল্লা স্টেজে আসবেন, আমিনা খাতুন স্টেজে আসবেন। বাচ্চাদেরকে বলবো, তোমরা যারা সার্টিফিকেট পেয়েছো সবাই ম্যামেদের কাছে এসে যোগাযোগ করো, সবাই ম্যামেদের সঙ্গে দেখা করো। আলহামদুলিল্লাহ, আলামান চিলড্রেন একাডেমির গত বছর থেকে পথ চলা শুরু। গত বছরের একটা বছরের মাত্র 6 মাসের মেহনতে আমাদের টিচার এবং শিক্ষিকা তারা অক্লান্ত পরিশ্রম করার ফলে, গার্জিয়ানদেরও সহমত এবং তাদের পরিশ্রমের ফলেই আলামান চিলড্রেন একাডেমি শুধু ব্লক নয়, জেলা স্তর নয়, রাজ্য স্তর থেকে আমাদের 31 জন স্টুডেন্ট তারা র্যাঙ্ক করেছে এবং তাদের জন্য অল বেঙ্গল প্রাইভেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে, যেটা আমাদের আজকে মূল সবার আকর্ষণ। জনাব মাননীয় আদি স্যারের হাত দিয়ে তারা এই সার্টিফিকেটটি পাচ্ছে। নিশ্চয়ই স্যারকে অনেক অনেক অভিনন্দন আমাদের পক্ষ থেকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের মধ্যে সালাউদ্দিন মহাশয় স্যার এসেছেন, তাকে আমরা একটু এই মধ্যে বরণ করে নিচ্ছি। আমাদের মধ্যে এসেছেন সমাজসেবী এবং প্রোগ্রেসিভ চাইল্ড এডুকেশনের চেয়ারম্যান জনাব বাবর হোসেন দাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। এবং আমাদের মাঝে আছেন রক্তবীর জনাব মাননীয় আরিফ মালি, যিনি 65 বার মানুষের জন্য নিজের রক্তকে বিলিয়ে দিয়েছেন। হ্যাঁ, সেই রকম একজন মহান ব্যক্তিকেও আমরা পেয়েছি, তাকেও আমরা স্টেজ থেকে বরণ করে নিচ্ছি। দিল্লি থেকেও দাদাকে রক্তবীর হিসাবে একটা পুরস্কার ঘোষণা করেছেন। আজকে আলামান চিলড্রেন একাডেমির স্টেজ থেকে আমরা তাকে ওয়েলকাম জানাচ্ছি এবং তার দীর্ঘায়ু কামনা করছি। এখন আমরা মাইক ছেড়ে দেবো আমাদের স্যারের কাছে, স্যার কথা বলবেন, আমরা শুনবো। পরিবেশ শান্ত করুন। নিশ্চয়ই আমাদের মতন নয়, আমাদের টিচারদেরও যিনি প্রশিক্ষণ দিয়ে থাকেন, এরকম হাজার টিচারের যিনি শিক্ষক মাননীয় আদি স্যার, আবিদিন হক আদি স্যার, এখন আপনাদের সম্মুখে কথা রাখবেন বিশিষ্ট স্পিকার, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাননীয় আদি স্যার। আদি স্যারকে আমরা আমাদের পক্ষ থেকে অনেক ওয়েলকাম, অভ্যর্থনা, শুভেচ্ছা। স্যারকে বলবো একটু আমাদের উদ্দেশ্যে, গার্জিয়ানদের উদ্দেশ্যে, বাচ্চাদের উদ্দেশ্যে, শিক্ষক শিক্ষিকা প্রতিষ্ঠান সকলের ব্যাপারে আপনার সাজেশন, আপনার মতামত চাইছি।
Assalamu alaikum. Assalamu alaikum. Walaikum assalam. At the very first of all, I would like to convey the most beloved Allah Pak was given me chance here to speak. Would like to give warm congratulations to the authorities of Al Aman Children Academy, those who invited me here. All the respected parents, mothers, all those fathers and respected guests and you people. I woke up in the morning today and I thought that I would be a part of a beautiful program and I'm here today. সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে বেশ কিছুক্ষণ কথা বলবো। এই কথা আপনি শুনতেও পারেন, নাও পারেন। বেশিরভাগ মানুষ আপনারা শুনবেন না এটুকু আমি নিশ্চিত। আমি এতটা নির্বোধ নই যে আমি এটুকু বিশ্বাস করে নেবো যে আপনারা সবাই আমাকে শুনবেন, এরকম হয় না কখনো। আপনারা কেউ কেউ আমাকে শুনবেন। যদি আমার দিকে তাকিয়ে থাকেন তাহলে আমাকে শুনবেন, আমি সম্মানিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নির্বাচিত সুন্দর মনের মানুষকে এখানে বসিয়ে দিয়েছেন। আপনার জন্মের সময় লেখা ছিল 2024 সালের 30শে ডিসেম্বর এরকম একটি জায়গায় আপনার সন্তানের জন্য এসে বসবেন। আমার জন্মের সময় আমার কপালে লেখা ছিল 2024 সালের 30শে ডিসেম্বর আমি এখানে আসব। এই যে আশাটা প্রিস্ক্রিপ্টেড, আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখে দিয়েছিল। আপনি একটা ইবাদত করতে আসবেন আপনার সন্তানের জন্য, যে কিনা সাদকায়ে জারিয়া হতে পারে। সম্মানিত উপস্থিতি, শুধু সেজন্য কথা শোনা যায়। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, দাঁড়িয়ে বললে বোধহয় ভালো হতো, কিন্তু আমি প্রায় 50 মিনিটস 40 মিনিট 50 মিনিটস 50 মিনিট আমি দাঁড়িয়ে থাকতে পারবো না। লাস্ট আমার যে প্রোগ্রাম শিডিউল ছিল, মানে এইটুকু আপনারা আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কথা যদি কানে যায় কথাগুলো শুনবেন। যারা দূরে দাঁড়িয়ে আছেন, যাদের কান অবধি আমার শব্দ পৌঁছাচ্ছে, আমার বিশ্বাস করতে ভালো লাগে যে আপনারা কথা শুনবেন। আমি 5টা বিষয় নিয়ে কথা বলবো, একটু একটু করে কথা বলবো। আমি স্টুডেন্টস অর্থাৎ ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলবো, আমি প্যারেন্টস অর্থাৎ বাবা মায়েদের নিয়ে একটু কথা বলবো, আমি টিচারদের নিয়ে কথা বলবো, এই আল আমান চিলড্রেন একাডেমির অথরিটিসদের নিয়ে কথা বলবো, আর মোটিভেশন। এই 5টা বিষয় নিয়ে একটু একটু করে কথা বলবো। আর যেটুকু কথা বলবো, এই কথা বলবার পরে আমি আপনাকে একটু কাজ দেব। এখানে ডিজিটাল বোর্ড নেই, আপনার কাছে পেন অ্যান্ড পেপার নেই। আপনাকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আপনার সন্তানের জন্য। আমার মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যখন মানুষ করে পাঠিয়েছে তখন আমাদের অনেক দায়িত্ব রয়েছে। শুধু আপনি আর আমি সকালবেলা উঠবো, খাবো, কিছু একটা করব, তারপরে আবার রাতে গিয়ে শুয়ে পড়বো, আবার সকালবেলা উঠবো, খাবো, কিছু একটা করব, রাতে গিয়ে শুয়ে পড়বো, এই জন্য আমাদের জন্ম হয়নি। আমাদেরকে অর্থাৎ এই সৃষ্টি শ্রেষ্ঠ জীবকে আশরাফুল মখলুকাত বলা হয়, অর্থাৎ সৃষ্টির সেরা জীব। পুরো পৃথিবীতে 1,60,000 ক্রিয়েচার আছে, অর্থাৎ ছোট ছোট কীট পতঙ্গ আছে, যাদের খালি চোখে দেখা যায় না তাদেরও এই পৃথিবীর ইকোলজিক্যাল ব্যালেন্স একটা অবদান আছে। এমনি এমনি কিছু জন্মায় না, এমনি এমনি কিছু হয় না। যদি এখানে আল আমান চিলড্রেন একাডেমি একটা অনুষ্ঠান করবে আর আপনি এসে বসবেন, আমার মতন বেশ কিছু মানুষ কথা বলবে, আর এখান থেকে সবাই চলে যাবো, আর কিচ্ছু হবে না, তাহলে অনুষ্ঠানটা দুর্যোগের কারণে বাতিল হয়ে যেত। কিছু না কিছু একটা ঘটবে এখান থেকে। আজকে কোনো একটি ছোট্ট বাচ্চা তার বুকের মধ্যে একটা অঙ্গীকার করবে যে আমি আমার আব্বাকে ভালো রাখবো, মাকে ভালো রাখবো, ওর চিন্তা ভাবনায় আসবে এরকম। কোনো একজন মা আজকে এখান থেকে বদলাবে তার সন্তানের জন্য, কোনো একজন বাবা এখান থেকে বদলাবে তার সন্তানের জন্য। স্কুল অথরিটিস একটু নতুন ইনিশিয়েটিভ নেবে আপনার সন্তানকে আরো ভালো মানুষ করবার জন্য। টিচাররা কেউ কেউ আরেকটু প্রতিশ্রুতিবদ্ধ হবে একটি সুন্দর জাতি গঠন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনার কানে তুলে রাখি, কোনো একটি জাতির মধ্যে পিলপিল করে কত মানুষ জন্মাচ্ছে তা দিয়ে সেই জাতির শ্রেষ্ঠত্ব আসে না। কোনো একটি জাতির মধ্যে পিলপিল করে কত মানুষ জন্মাচ্ছে তা দিয়ে সেই জাতির শ্রেষ্ঠত্ব আসে না। সেই জাতির শ্রেষ্ঠত্ব আসে সেই জাতির মধ্যে কত ভালো সুন্দর মানুষ তৈরি হচ্ছে, মানব সম্পদ তৈরি হচ্ছে। এরকম একটা মানব সম্পদ আপনাকে তৈরি করে রেখে যেতে হবে। আমি নিজে একটা মানব সম্পদ, আপনি একটা মানব সম্পদ। আপনার যখন দুটো হাত, দুটো পা, দুটো চোখ, সুস্থ একটা শরীর, একটা ব্রেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, তখন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন।
পৃথিবীর একটি সুন্দর সত্যি হচ্ছে পৃথিবীতে এমন কিছু সৃষ্টিই করেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা মানুষ পারে না। এরকম কিছু নেই যেটা মানুষ পারে না। এক টুকরো লোহাকে আকাশে উড়িয়ে দেবেন, দেখবেন টপ করে নিচে পড়ে যাচ্ছে, অথচ হাজার হাজার টনের জাহাজকে এই মানুষই তো ওড়াচ্ছে, ভাসিয়ে রেখেছে। এক টুকরো লোহাকে পুকুরে জলে ফেলে দেবেন, দেখবেন টুপ করে ডুবে যাচ্ছে। হাজার হাজার টনের জলজাহাজকে কিন্তু এই মানুষই ভাসিয়ে রেখেছে। কখনো চিন্তা করা হয়নি আসলে মানুষ চাইলে সব পারে, পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। সূরা নাজম আয়াত নাম্বার 39 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেড ইন কোরআন, মানুষ ওইটা পায় যা সে চেষ্টা করে। তবে সেই চেষ্টার মধ্যে এত আকুতি থাকবে, সেই চেষ্টার মধ্যে এত ভালোবাসা থাকবে, সেই চেষ্টাটা এত ইবাদতের মতন করে হবে যে ওইটা আপনি একটা সময় পরে ওইটা আপনার মিলে যাবে। আমি আমার বহু কনফারেন্সে বলি, যারা অনেক কিছু জানে তাদের ভাত হয় না। ভেরি সিম্পল, কানের মধ্যে গুঁজে না। যারা অনেক কিছু জানে তাদের ভাত হয় না। ওইটা একটু করে, ওটা একটু করে, আজ এইটা করে, কাল ওইটা করে, পরশু আরেকটা জিনিস করা, সকালবেলা উঠে ভাবে সালা খাবো কি। এইসব লোকের আসলে মুশকিল হয়েছে কি, ইট ইজ নট টাইম ফর জিকে, জেনারেল নলেজের দিন শেষ হয়ে গেছে। অর্থাৎ সব জানতা গামছা হলা হওয়ার দরকার নাই। কি করতে হবে, এসকে অর্থাৎ স্পেশাল নলেজ। আপনি যেটা জানবেন ওইটা এত সুন্দর করে জানবেন, এত সুন্দর করে জানবেন, এত সুন্দর করে জানবেন কি পুরো পৃথিবী বুক চিতিয়ে আপনার জায়গা তৈরি করে দেবে। এরকম ভাবে স্পেশাল হতে হবে। আপনি ছোট্ট একটা বিজনেস করেন, ওই বিজনেসটা এত মনোযোগ দিয়ে ভালোবেসে এত সুন্দর সৎভাবে করবেন কি ওই বিজনেসটার জন্য আগামী 5 বছর পরে আপনার চায়নার সাথে এক্সপোর্ট ইম্পোর্ট হবে, সাউথ কোরিয়ার সাথে এক্সপোর্ট ইম্পোর্ট হবে। এরকম একটা বিজনেসের স্বপ্ন আপনাকে দেখতে হবে সৎভাবে। সম্মানিত উপস্থিতি, বিষয়টা হচ্ছে যে আমরা আসলে কত মনোযোগ দিয়ে আমরা আমাদের কাজটা করছি সেটা আমাদের উত্তরণের পথকে সহজ করে দেয়। আপনারা যারা আজকে এখানে বসে শুনবেন, আমার মনে হয় যে এরকম মনোযোগ দিয়ে আপনি যদি কাজটা করতে থাকেন, দেখবেন আস্তে 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 আপনার জীবনটা বদলে যাচ্ছে। জীবনের আরেকটি সুন্দর সত্যি হচ্ছে, জীবন এমন একটা জিনিস, এটি যখন খুশি, যেখান থেকে খুশি, যেভাবে খুশি শুরু করা যায়। আপনি যদি এখন ভেবে নেন যে আপনি আপনার জীবনটা অন করে দিলেন, ব্যাস আপনার জীবন অন হয়ে গেল। এখন যদি এখানে কেউ আজকে ভাবেন যে আজকের পর থেকে নতুন করে একটা স্বপ্ন তৈরি করব, নতুন করে একটা জীবন তৈরি করব, দুর্দান্ত একটা গঠনমূলক জীবন বানাবো, তাহলে আপনার জীবন ওই দিকে যাবে। তো বিষয় হচ্ছে যে আজকে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোন অবস্থাতে বসে আপনি আপনার জীবনকে প্রতিশ্রুতি দিচ্ছেন, এইটা আপনাকে বুঝে যেতে হবে। এই জন্যে আমরা গতানুগতিক মানুষ হয়ে যাই, আর কেউ কেউ শ্রেষ্ঠত্ব অর্জন করে। পুরো ভারতবর্ষের 95% সম্পদ রয়েছে 5%-এর হাতে, আর বাকি আমরা সবাই ওই 5%-এর মধ্যে। এখন তারা যোগ্য বলেই তারা এখানে যারা আমাকে শুনছেন, কেউ আমাকে একটি মানুষকে দেখাতে পারবেন না যে মানুষটা যোগ্য অথচ বসে আছে, যে মানুষটা তার এলিজিবিলিটি রয়েছে অথচ বেকার হয়ে আছে। এরকম হয় না, ওরকম হয় না। আমরা বাকিরা ছাড়া হেরো দলে থাকা মানুষ, আমরা কপালের দোষ দিই। আমার কপাল খারাপ, আমার ভাগ্যে কিছু লেখা নেই, আমার তো কিছু হবে না। এখন কোন আয়নাতে দেখেছেন আপনার কপাল খারাপ, আর কোন বইতে লেখা রয়েছে আপনার ভাগ্যে কিছু লেখা নেই? মিথ্যে কথা। ম্যান ক্রিয়েট হিজ ওন ফেট, মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করে। আপনি এখানে বসে রয়েছেন আপনার ভাগ্য তৈরি করার জন্য এসেছেন এখানে। আপনি এখানে বসে রয়েছেন আপনার নিজের ভাগ্য প্রতিদিন একটু একটু করে তৈরি করছেন। বিধায় আপনি চিন্তা করে যাবেন যে আমার কপালে কিছু নেই, সব ওর রয়েছে। মিথ্যে কথা, এগুলো অজুহাত দিয়ে নিজেকে শহীদ করে দেওয়া। বিষয় হচ্ছে আপনাকে বুঝে যেতে হবে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাকে সৃষ্টি করেছে, তখন আপনাকে একটা 50-60 বছরের হার্ট দিয়েছে, লিভার দিয়েছে, যকৃৎ দিয়েছে, আমাদের 50-60 বছরের একটা হৃৎপিণ্ড দিয়েছে। এখন আমি গুটকা পান মশলা খেয়ে ওই হার্টের বয়সটা কি 40 বছরে আনবো না 30 বছরে আনবো, এটা আমার বিষয়। আমাদের যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছে, সব দিয়েছে। দুটো হাত, দুটো পা, সুস্থ একটা শরীর, একটা ব্রেন, সব দিয়েছে। আর একটা মানুষের অবয়ব দিয়েছে, আর একটা সূক্ষ্মভাবে একটা ইচ্ছা শক্তি আমাদের শরীরের মধ্যে দিয়ে দিয়েছে, যেটাকে ইংরেজিতে উইল পাওয়ার বলে। এই উইল পাওয়ারটা হচ্ছে এমন একটা জিনিস যেটি আপনাকে সিদ্ধান্ত নিতে দেয় যে আপনি কি করবেন। এখানে বসে রয়েছেন, কথা শুনছেন ওখানে দাঁড়িয়ে, এই কথা শুনবার পরে এখান থেকে বেরিয়ে আপনি কারো গলায় ছুরি ধরতে পারেন,
আবার কাউকে একবেলা খাবার দিতে পারেন অসহায়কে, এবং সেই অসহায় মানুষের মুখের হাসি দেখতে পারেন। এই দুটোই আপনি পারেন। এবার এখান থেকে বেরিয়ে আপনি কি করবেন, দ্যাট ইজ ডিপেন্ড আপন ইউ, এটা আপনার কাছে, এটা ইচ্ছা শক্তি। সেই জন্য পরীক্ষাগার বলা হয়। আমাদেরকে বোধ আনতে হবে, কেন লাগিয়ে দিতে হবে, যে জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিয়েছে। আমাদের রাস্তার কীট পতঙ্গ, ইট কাঠ, ধুলো, বালি, পাথর করে পাঠাতে পারতো, কেন মানুষ করেছে, তার প্ল্যান এবং পরিকল্পনা রয়েছে, অথচ কখনো চিন্তাই করা হয়নি যে সত্যি সত্যি মানুষ কেন। যখন নামাজের পাটিতে দাঁড়াচ্ছি, আমরা তাকবীরে তাহারিমা করছি, আল্লাহু আকবার বলছি, কখনো খুব কম মানুষ আমরা এর মানেটা বুঝে বলেছি আল্লাহ সর্বশ্রেষ্ঠ। সুতরাং দরদ আসে না, মন অন্যদিকে যায়। সুবহান রাব্বিয়াল আলা বলছি সিজদাতে গিয়ে, আর আমি এখানে বসে রয়েছি আর মন রয়েছে আমেরিকাতে। তো স্বাভাবিকভাবে কখনো তো চিন্তা করে বলা হয়নি যে সুবহান রাব্বিয়াল আলা বলছি মানে আমি কি বলছি। আমি যখন সূরা ফাতিহা পড়ছি, আমার কি কখনো মনে হয়েছে যে অনেক তো সূরা আছে, তাহলে 5 বার কেন সূরা ফাতিহাকে পড়া হয়, কেন সূরা ফাতিহাকে প্রতি 5 বার নামাজে পড়া হয়? তার একটা কারণ রয়েছে। আমি বারবার বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি কি কখনো মানে বুঝেছি? সুন্দর জামা কাপড় পরে বাইরে যাচ্ছি, সুন্দর জামা কাপড় পরে বিয়ে বাড়িতে যাচ্ছি, আর নামাজে দাঁড়াবার বেলায় সবচেয়ে খারাপ একটা পোশাক পরে দাঁড়িয়ে গেলাম। কখনো চিন্তাই করা হয়নি আমি আমার রবের সামনে দাঁড়াচ্ছি, যিনি আমাকে সৃষ্টি করেছে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াচ্ছি, আমাকে সুন্দর হতে হবে। কখনো তো এই বোধ আসে না। জীবনটা পরিবর্তন হয় কি করে? সম্মানিত উপস্থিতি, সবটুকু রয়েছে। এলন মাস্কের রয়েছে পৃথিবীর অন্যতম ধনী মানুষ, 2 হাত 2 পা, সুস্থ একটা শরীর, ব্রেন। আপনারও তাই, আমারও তাই। বিষয় হচ্ছে আমরা এটাকে কাজে লাগাচ্ছি কিনা, আমরা এটাকে কেন লাগিয়ে সুন্দর করে আমরা উত্তরণের পথে যাচ্ছি কিনা, দ্যাট ইজ ডিপেন্ড আপন ইউ। এই এলাকাতেও আমার মনে হয় দেখবেন অনেক এলাকার ছেলেমেয়েরা থাকবে কি, ওরা এইচএস পাস করেছে, মাধ্যমিক দিয়েছে, উচ্চ মাধ্যমিক পাস করে গ্রাজুয়েশন করেছে, মাস্টার ডিগ্রি করতে করতে সারাক্ষণ গালি দেয় নিজেরা, রাষ্ট্রকে গালি দেয়। কি চাকরি নাই, কপাল খারাপ, কি হবে, পড়াশোনা করে কিচ্ছু হবে না, কিছুই হবে না তাদের। ভেরি সিম্পল, শুনতে খারাপ লাগবে। শিক্ষা মানুষকে চাকরি দেয় না, শুনে রাখুন, আপনাদের কাজে লাগবে যাদের ছোট ছোট বাচ্চারা পড়ছে। শিক্ষা কখনো চাকরি দেয় না। শিক্ষার কাজ নয় চাকরি দেওয়া। আপনি মাস্টার ডিগ্রি হোল্ডার, আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, চাকরি পাবেন না, ভেরি সিম্পল, এটা মেনে নিন। শিক্ষা চাকরি দেয় না। শিক্ষা কি দেয়? শিক্ষা ভালো মানুষ তৈরি করে, ভালো নাগরিক তৈরি করে, সভ্যতার বিবর্তনে একদল সুসভ্য নাগরিক তৈরি করে, যার কারণে সভ্যতার দুর্দান্ত বিবর্তন হয়। এটা শিক্ষার কাজ। ভালো মন্দর বিচার করতে শেখায় শিক্ষা। ভারতবর্ষের জেলে যত মানুষ আছে, ভারতবর্ষের জেলখানাগুলোতে যত মানুষ আছে, তার 96% ইলিটারেট, নিরক্ষর। তারা ভালো মন্দের তফাৎ করতে পারে না, বিধায় ওখানে গিয়ে পড়ে আছে। শিক্ষার কাজ হচ্ছে ভালো মন্দের তফাৎ করা। এখন আপনি প্রশ্ন করবেন, তাহলে চাকরি কি দেবে? এই শিক্ষার সাথে সাথে আপনাকে স্কিলড হতে হবে, অর্থাৎ দক্ষতা আনতে হবে। যখনই দক্ষতা থাকবে তখন আপনি চাকরি পাবেন। এই দক্ষতাটা কি? বিএড এ ট্রেনিং নিচ্ছেন মানে হাতে কলমে প্রশিক্ষণ নিচ্ছেন, আপনি স্কুলে চাকরি পাবেন। আপনি কম্পিউটারের ট্যালি জানেন, আপনাকে ব্যাংক ডেকে নেবে। সুন্দর চুল কাটতে পারেন, আপনাকে কোনো বড় পার্লার আপনাকে ডেকে নেবে। ভালো ড্রাইভিং জানেন, আপনাকে কোনো ড্রাইভিং অ্যাসোসিয়েশন ডেকে নেবে। এগুলো হচ্ছে দক্ষতা, এইগুলোকে স্কিল বলে। এই জন্য মানুষ চাকরি পায়। শিক্ষা কখনো চাকরি দেয় না। সহজ সত্যিটা আমাকে বুঝে যেতে হবে। এটা যখন বুঝবো তখন আমার জীবন সহজ হবে। আর আপনাকে সহজ করার সাথে সাথে বুঝে যেতে হবে যে আমাদের শরীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কি দিয়েছে। আমি আমার বহু কনফারেন্সে বলেছি, আপনারা শুনে থাকবেন কেউ কেউ, কি মস্তিষ্ক বিজ্ঞানীরা বলছে যদি বানানো যেত তাহলে 5,000 কোটি টাকা লাগতো। 5,000 crore, ইটস নট ম্যাটার অফ জোক। তাও এত সুন্দর হবে না, তাও এত সুন্দর হবে না। এই মস্তিষ্ক চালাতে যে বিদ্যুৎ লাগে, গবেষণা জানাচ্ছে এই বিদ্যুৎটা প্রায় 2,000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ। সারা ভারতবর্ষের সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রি চলে যাবে, আর কিছু বিদ্যুৎ বাইরের দেশে বিক্রি করে এই দেশ টাকা পেতে পারে, এতটা বিদ্যুৎ লাগে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের নাম হচ্ছে ব্লু জিন, যা মানব মস্তিষ্কের থেকে মাত্র 0.02% কাজ করে। আপনি চিন্তা করুন, এটা যা পেয়েছেন এর কোনো লিমিটেশন নেই। আমাদের মরে যাওয়ার পরে যদি আমাদের ব্রেনকে খুলে পরীক্ষা করা হয়, দেখা গেল 1%ও ব্যবহার হয় না এই ব্রেনে। এই ব্রেনের কোনো লিমিটেশন নেই, এদের যত দেবেন তত দারুণ করবার ক্ষমতা রেখে দেয়। আমাদের কখনো সেই সুযোগ হয়নি। আমি আর আপনি সারাদিনে যে অক্সিজেন নিই, সে অক্সিজেনটা 17,608 বার থেকে 23,809 বার। একবার যা দমের কষ্ট সে জানে একবার শ্বাস নিতে কত কষ্ট হয়। একটি রিসার্চ জানায় যে এই পরিমাণ অক্সিজেন যদি আপনি প্রতিদিন কিনতে যেতেন তাহলে আপনাকে 3.5 লক্ষ টাকা খরচ করতে হতো সারাদিনে। ফ্রি পাচ্ছেন, তারপরেও বলি যে আমার কিছু নাই।
আপনি কেন ইমাজিন যে এইরকম একটা দিন আমাদের দেওয়া রয়েছে, এরকম একটা শরীর দেওয়া রয়েছে, শুধু রাত হয় বলে ইলেকট্রিসিটি অফিস থেকে 3 মাসে আপনাকে কত ইলেকট্রিসিটি বিল দেয়, অথচ সারাদিন ফ্রি পাচ্ছে। এগুলো আমরা কখনো এইগুলোর সম্পর্কে ভাবনার সুযোগ হয়নি। এরকম মস্তিষ্ক যদি আপনার থাকে, দুটো হাত রয়েছে, পা রয়েছে, আর আপনি যদি সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারেন, এই পৃথিবী বুক ছিঁড়ে আপনার জায়গা তৈরি করে দেবে। আমি আবারও বলি, একটি মানুষকে দেখাতে পারবেন না যে পৃথিবীতে যোগ্য অথচ বসে আছে। আর একটা মন খারাপ করার কথা বলবো আপনাকে, পৃথিবীতে ভালোবাসা পেতে গেলে যোগ্যতা লাগে। এমনি এমনি কেউ ভালোবাসবে না, এমনি এমনি কেউ দাম দেবে না, এমনি এমনি কেউ কাউকে মূল্য দেয় না, এমনি এমনি কেউ কাউকে এনে বলবে না বাবা এখানে বসো আর কিছু করে খাও, সবাই লাত মারতে ব্যস্ত। আপনাকে যোগ্য তৈরি হতে হবে। ভালোবাসা পেতে গেলেও যোগ্যতা লাগে। এই জায়গাটা যখন আপনি বুঝে যাবেন, আপনার এবং আপনার যেই পরবর্তী প্রজন্ম, আপনার সন্তানের জীবন সুন্দর হবে। এবং আমি কতটা সুন্দরভাবে তাদেরকে ট্রিট করছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিল। এই এত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের যে সৃষ্টি, এগুলো শুনবার পরে এবং নিজের যে ক্যাপাসিটি আছে আমাদের মধ্যে, এগুলো শুনবার পরেও আপনার মনে হতে পারে যে তাহলে কেন বদলাবো। সেই কথা আপনাকে কথায় কথায় আমি কানে তুলে রাখবো। পৃথিবী বদলে যাচ্ছে, পৃথিবী বদলাচ্ছে, পৃথিবী এত দ্রুত বদলাচ্ছে। এইটা এই ঘটকপুকুরের চালতাবেড়িয়ার আলামান চিলড্রেন একাডেমির মাঠে বসে পালসকে অনুভব করা কঠিন। এর জন্য আপনাকে বুঝতে হবে, পড়তে হবে, জানতে হবে, আপনাকে বেরোতে হবে যে পৃথিবী কি পরিমাণ বদলাচ্ছে। এত দ্রুত পৃথিবী বদলাচ্ছে যে আপনি 10 বছর পরের পৃথিবীকে প্রেডিক্ট করতে পারবেন না। আপনি 10 বছর পরের পৃথিবী কোথায় যাবে এটা আপনি চিন্তাই করতে পারছেন না এখন। এরকম একটা জায়গায় পৃথিবী বদলাচ্ছে। আমি এমন কিছু ইনফরমেশনস আপনাকে দেবো, এবার আপনার মনে হবে কি আদি স্যার পাগল হয়ে গেছে। বিষয় হচ্ছে যে কাগজের টাকা আপনারা দিয়ে একটু পরে দোকানে চা খাবেন, কিছু মালপত্র কিনবেন, এই কাগজের টাকার বয়স আর 1-1 বছর। এবার ব্যাংকে যাবেন আর একটা সংখ্যা দেবে, ওই সংখ্যা যত বড় সংখ্যা তত টাকা, টাকা কমলে আস্তে আস্তে সংখ্যা কমবে। এরকম দিন চলে আসছে আর কিছু দিনের মধ্যে। এই বড় বড় মোবাইল দেখছেন, এই মোবাইলটা কিছুদিন পরে আপনি হাতে নেবেন আর ভাববেন ফেসবুক খুলে দেবে। ভালো করে শুনুন, ভাববেন বলেছি, আমি বলিনি যে কে ভয়েসে বলুন। এরকম মোবাইলটা হাতে নেবেন আর ভাববেন ফেসবুক, ইউটিউব ও খুলে দেবে। নিউরালিঙ্ক বলে একটা সফটওয়্যার আসছে, এই সফটওয়্যারটা এরকম হাতে নেবেন ও মস্তিষ্কে একটা ইনস্ট্রাকশন দেবে। এখানকার ইনস্ট্রাকশন এখান থেকে পাঠিয়ে আপনার হাতের মোবাইলে যেই অপশনে যান ও খুলে দেবে। এরকম একটা জায়গা আছে, মস্তিষ্কে চিপস বসে যাচ্ছে। আপনি চিন্তা করতে পারছেন আমেরিকার রাস্তায় যাবেন, এখন ওলা বুক করবেন এবং সেই ওলা একটা গাড়ি সামনে এসে দাঁড়াবে, ট্যাক্সি, সেখানে কোনো ড্রাইভার নাই, কোনো ড্রাইভার নাই, উইন্ডো স্ক্রিনের কয়েকটা শব্দ আছে, টিপবেন, খুলে যাবে, আপনি বসবেন, হোটেলের সামনে নামিয়ে দেবে, কোনো ড্রাইভার নেই। এরকম প্রযুক্তি যাচ্ছে। এই লাস্ট ইয়ারের পৃথিবীতে সবচেয়ে জটিল এবং সবচেয়ে ব্যয়বহুল কিছু অপারেশন হয়েছে মানুষের, যেগুলো যন্ত্র করেছে। এখনকার ভালো ভালো সফটওয়্যারগুলো, অ্যাপ্লিকেশনসগুলো ভালো ভালো ডাক্তারের চেয়ে সুন্দরভাবে রোগ ডায়াগনোসিস করছে এবং রোগের ওষুধ বলে দিচ্ছে। আমেরিকার মতন দেশে জুনিয়র ডাক্তারদের ভাত হয় না, কেউ যায় না তাদের কাছে। এখন আপনার হচ্ছে পাঁজরের নিচের এখানে যন্ত্রণা হচ্ছে, লিখে দিচ্ছে আর সঠিক ওষুধ দিয়ে দিচ্ছে। জুনিয়র ডাক্তারদের কাছে যাওয়ার দরকার হয় না। ভালো ভালো যন্ত্র অ্যাপ্লিকেশনস আছে, ওটা মানুষের থেকে 4 গুণ ভালো রোগ ডায়াগনোসিস করছে। যাবে কেন? জুনিয়র লয়ারদের কাছে, আইনজীবীদের কাছে কেউ যায় না। ও দাগ নম্বর, খতিয়ান নম্বর আর জমির কি সমস্যা লিখে দিচ্ছে, ও সুন্দর সলিউশন বার করে দিয়ে দিচ্ছে, যাওয়ার প্রয়োজন পড়ে না। প্রশ্ন হচ্ছে যে আগামী দিনে এরকম ওই ড্রাইভারলেস গাড়ি আসছে আর রোবট আসছে। কেরালার একটি স্কুলে এখন একটি মেয়ে পড়াচ্ছে যার নাম হচ্ছে আইরিশ। একটি মেয়ে, যন্ত্র মানবী, একদম একটি মেয়ের মতন দেখতে, কিন্তু সে যন্ত্র। সে অনেক ভালো ভালো দক্ষ টিচারের থেকে স্কুলে পড়াচ্ছে ভালো। আগামী 10 বছরের মধ্যে দেখবেন প্রায় প্রতি স্কুলে এরকম যন্ত্র মানবী চলে আসবে, যারা পড়ানো শুরু করেছে এবং মানুষের থেকে ভালো পড়াচ্ছে। আপনি বুঝতে পারছেন যে এরকম যন্ত্র নির্ভর হচ্ছে। একটি হোটেলে খেতে যাবেন, ভালো দেখবেন ওয়েটার আসে না, হাজার হাজার ছেলেরা ওয়েটারের কাজ করতো, এখন রেল লাইনের উপর দিয়ে খাবার আসে, এখন একটি রোবট খাবার দিয়ে যায়। সব কিছুর জায়গা হচ্ছে কর্মসংস্থান কমে যাচ্ছে। একটি রিসার্চ জানায় কি আগামী 10 বছরের মধ্যে এখনকার 70% প্রফেশন থাকবে না, যেটা মানুষ করে কমবে খাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে খাবে কি? আসবে, সাবস্টিটিউশন আসবে, বিকল্প আসবে, কিন্তু বিকল্প তারা পাবে যারা যোগ্য, বিকল্প তারা পাবে যারা বেস্ট, বিকল্প যারা পাবে তারা সেরা। আজকে আপনার সন্তানকে ওই সেরার দলে আনার জন্য আমি আপনাকে শুভেচ্ছা জানিয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা গল্প বলি, আপনারা শুনে থাকবেন। একজন বাবা বাড়িতে রয়েছে, মা তাদের ছোট্ট একটা সন্তান, মাকে গিয়ে বারবার জ্বালাচ্ছে,
গিয়ে বলছে মা খেলনা দাও না খেলবো, একটা চকলেট দাও না মা, আমাকে এটা দাও না, অনেক জ্বালাচ্ছে। তো মা ওর বাবাকে ডেকে বলছে যাও না ওকে একটা চকলেট দিয়ে নিয়ে আসো, অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে, আমি কাজ করছি সংসারের। তো বাবা বলছে ঠিক আছে চলো বাবা, আমি তোমাকে ওই পাড়ার ওই মোড়ের ওই দোকানটা থেকে তোমাকে একটা চকলেট দেবো, আমার সাথে চলো। ছোট্ট বাচ্চা ও বাবার কোড়ে আঙুলটা ধরে আস্তে 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 হাঁটে, এরকম রাস্তা দিয়ে যাচ্ছে। আর ওই রাস্তার পাশে এরকম যেরকম মাঠ আছে এরকম মাঠে ফুটবল খেলা হচ্ছে। ওই ফুটবল খেলা হচ্ছে, সে তো ছোট মানুষ, আগে এরকম বিশেষ দেখেনি। তো বাবার কোড়ে আঙুলটা টেনে বলছে বাবা কি হচ্ছে এখানে? তো ছোট্ট ছেলের প্রশ্ন, বাবা বলছে যে বাবা ফুটবল খেলা হচ্ছে। তো বোঝে না ফুটবল খেলা কি, আর একটু যায় আবার কোড়ে আঙুলটা টেনে বলে যে বাবা কি হচ্ছে এখানে? তো বলছে বাবা ফুটবল খেলা হচ্ছে। তো বোঝে না, আবার একটু যায় আবার কোড়ে আঙুলটা টানে, বলছে বাবা কি হচ্ছে? বাবা বলে ফুটবল খেলা। একদম মাঠের কোণে গিয়ে ছেলেটা যখন বুঝতে পারছে না আবার কোড়ে আঙুলটা টেনেছে, দিয়ে বলছে বাবা কি হচ্ছে এখানে? তো বাবা এবার রাগ করছে, রেগে গেছে বাবা, অনেকবার জিজ্ঞেস করছে একই কথা বলছে। তো বলছে বাবা লাথি মারছে। এখন ছোট মানুষের প্রশ্ন যে বাবা লাথি মারছে কেন? ছোট বাচ্চা তো বলছে বাবা লাথি মারছে কারণ বলটা ফাঁপা জিনিসে সবাই লাথি মারে বাবা, সুতরাং জীবনে ফাঁপা হবে না যাও। তো বিষয় মোরাল অফ দ্য স্টোরি বলে দিতে হবে না যে আমরা সবাই দেখবেন এরকম বল ফাঁপা কিছু থাকলে সবাই একটা হাই মেরে দিই, লাথি মেরে দিই, কিন্তু পাথরে কিন্তু আমরা কেউ লাথি মারি না। অনেক বড় একটা শিক্ষা দেয় এই ছোট্ট একটা গল্প, যে আপনি আপনার সন্তানকে 10 বছর 15 বছর পরে ফাঁপা বলের মতন করে যাচ্ছেন না ভরাট নিরেট পাথর করবেন, যে কেউ লাথি মারতে ওইটাতে দুবার ভাববে, আর নইলে একবার এদিক থেকে লাথি মারবো ওইদিকে যাবে, আর ওই দিক থেকে লাথি মারবো ওই দিকে যাবে। এরকম করে যাচ্ছেন আপনার সন্তানকে, নাকি একটা নিরেট পাথরের মতন সুন্দরযোগ্য একটা মানুষ করে যাচ্ছে, এটা আজকে বসে আপনার এখান থেকে ঠিক হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনার সন্তানটাকে মানুষ করবার জায়গা রয়েছে। আমি আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি যারা এখানে উপস্থিত রয়েছে, যে প্রত্যেকেই যদি আমরা একটু চেষ্টা করি, দেখবেন একটা সময় পর একটি দুর্দান্ত অবস্থান নেবে একটা মানুষ। এখানে বসে আপনার সন্তানের কনভারসেশন শুনেছেন, এরপরে কাশ্মীর যাবেন বেড়াতে, এরপরে আরো ভালো ভালো জায়গায় ঘুরবেন, সিনেমা থিয়েটার দেখবেন, কিন্তু বিশ্বাস করুন একজন মায়ের কাছে একজন বাবার কাছে তার সন্তানের সাফল্যের থেকে আর পৃথিবীর কোনো শান্তি তাকে অত শান্তি দিতে পারে না। কোনোদিন যদি এরকম হয়, আমার ভালো লাগবে আলামান চিলড্রেন একাডেমি আর একটা অনুষ্ঠানে আরো 5 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বাঁচিয়ে রেখে আমাকে আবার ডাকবে, মা হিসেবে ঠিক এরকম ভাবে আপনি বসে থাকবেন, আর আপনার সন্তানরা অনেক বড় হবে, বিরাট বড় অফিসার ডাক্তার বিজ্ঞানী হওয়ার জন্য এখান থেকে পুরস্কার নেবে, আর আমার হাত দিয়ে কোনো একটা সন্তানকে আমি পুরস্কার দেবো, আর আপনি ওখানে বসে বসে চোখের কোণের একটা জল আসবে, চিকচিক করবে, আর যেই আনন্দ পাবেন ওই আনন্দটা পৃথিবীর কোনো আনন্দ আর দিতে পারবে না। ঠিক এরকম একটা মহলের আমি শুভেচ্ছা জানিয়ে গেলাম। মানুষ চাইলে সব পারে, মানুষ চাইলে সব পারে। अगर किसी चीज को सच्ची दिल से चाहो तो पूरी कायनात उसकी मिलाने की साजिश में लग जाती। মন থেকে কিছু চাইলে মিলে যায়, আমরা আসলে মন থেকে কিছু চাইতে পারি না। সম্মানিত উপস্থিতি, এই যে মানব শরীরের একটা বিরাট কার্যকারিতার কথা আপনি শুনলেন, আমরা যা ইচ্ছা তাই করতে পারি। কোরআনের মধ্যে বলা হয়েছে, আমি একটু আগে বলেছি সূরা নাজমের কথা, কি মানুষ ওইটা পায় যা সে চেষ্টা করে। পৃথিবীর বদলের কথা শুনলেন, আরো অনেক কিছু বদল হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসছে, এআই বলে। আপনার আর আমার মতন একটা মানুষ তৈরি করা এখন 5 মিনিটের খেল, 5 মিনিটের খেল। এরকম একটা সুন্দর এরকম একটা মানুষ তৈরি করে দেবে। চ্যাট জিপিটিতে গিয়ে বলবেন সাউন্ড করে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতন একটা কবিতা লিখে দেন, ও সেম এরকম একটা কবিতা লিখে দিচ্ছে। এরকম চলে আসছে। মানুষের ওই কার্যকারিতার জায়গাটা কমছে, কিন্তু বেস্টরা আগামী দিনে জায়গা পাবে। আপনার সন্তানকে বেস্ট তৈরি করে রাখবেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনারা আমার কথা শুনলেন, এবার আমি আপনাকে কিছু কাজ দেবো। এবার কিছু সময় আপনাকে এবার কাজ দেব, আর কথা শোনাচ্ছি না। আমি এই জন্যই কথাগুলো আপনাকে বলবার চেষ্টা করেছি, যে এটুকু যদি না অনুভব করতে পারেন তাহলে আপনার জীবনটা বদলাবে না। শুধু চালতাবেড়িয়া ভাঙড় ঘটকপুকুরটা পৃথিবী নয়, এর বাইরে পৃথিবীর 200 থেকে 250টা দেশ রয়েছে, এর বাইরে পৃথিবীর 800 থেকে 900 কোটি মানুষ রয়েছে, এবং একটা বিরাট পৃথিবী, সেখানে ফুল অফ অপরচুনিটিস, শুধু সুযোগ আর সুযোগ। আমরা আসলে সুযোগ খুঁজে পাই না।
ফুল অফ অপরচুনিটিস। আপনি আর আমি এখানে বসে এখন কথা বলছি আর শুনছি, আর আপনার আর আমার মতন বয়সের কোনো একটি ছেলে এখন আমেরিকার সান ফ্রান্সিসকোর 7 তলার একটি বড় ল্যাবরেটরিতে বসে ও ক্যান্সারের ওষুধ আবিষ্কার করছে। 6 মাসের মধ্যে ক্যান্সারের ওষুধ আবিষ্কার করে ফেলবে ও। আপনি আর আমি এখানে বসে আছি, একই রকম ভাবে চায়ের দোকানে 4 ঘন্টা আড্ডা দিয়ে দেবো, আর এরকম বয়সের একটি ছেলে এখন ব্যাঙ্গালোরের 7 তলায় বসে ও একটা অ্যাপ আবিষ্কার করছে। আগামী কিছুদিনের মধ্যে আমি আর আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করব, ওখানে রক্তের গ্রুপ জানা যাবে, রোগ ডায়াগনোসিস করা যাবে, এরকম করবে। একটি ক্লাস 10 এর মেয়ে এখন শুধু রিলস ছড়াচ্ছে ইনস্টাগ্রামে আর রিলস আপলোড করছে। ঠিক একই বয়সের একটি মেয়ে এখন দিল্লির অলিম্পিক স্কোয়াডে ও দৌড়ও প্র্যাকটিস করছে, দৌড়ানো কেউ দেখছে না, ওকে কেউ জোর করেনি, ও সারাদিন দৌড়চ্ছে। আগামী বছর অলিম্পিক একটা সোনার মেডেল আনবে, আর ওর জন্য পুরো ভারতবর্ষকে পুরো পৃথিবী জানবে। এইটুকু শুধু আমাদেরকে সময় দিতে হয় যে আমি কি করছি আসলে। প্রত্যেকটা দিন যদি সকালবেলা উঠি, খাই দাই, কিছু একটা করি, শুয়ে পড়ি, এই টেন্ডেন্সি থেকে না বেরোতে পারি, জীবন এক জায়গায় থাকবে। 2000 সালে যেমন ভাবতেন এখনো এমন ভাবেন, এই জীবন এরমই থাকবে। 2010 সালে যেরকম ভাবতেন এখনো এরকম ভাবেন, জীবন ওরমই থাকবে। 2024 সালে এসে আপনাকে বদলাতে হবে। ইউ নিড টু চেঞ্জ ইউর সেলফ। সুইজারল্যান্ড বলে একটা দেশের কথা আপনারা শুনে থাকবেন, নাম শুনেছেন? সুইজারল্যান্ড। বলা হয় সুইজারল্যান্ডে যত লোক আছে, ভালো করে শুনুন, সুইজারল্যান্ডে যত লোক আছে তার থেকে বেশি ইঞ্জিনিয়ার বেরোয় ভারতবর্ষ প্রতি বছর। তারপরেও সুইজারল্যান্ড টেকনোলজিতে সেরা, পুরো পৃথিবী স্যালুট করে তাদেরকে। সুইজারল্যান্ডে যত লোক আছে তার থেকে বেশি ইঞ্জিনিয়ার বেরোয় ভারতবর্ষে, তারপরেও সুইজারল্যান্ড টেকনোলজিতে সেরা, পুরো পৃথিবী তাদের কাছে ঝোঁকে। এই জন্যে কি ওরা কেন লাগিয়ে কাজ করে, ওদের মানব সম্পদটাকে ওরা তৈরি করে। এই জায়গাগুলো ওদের জন্য আপনাকে তৈরি করে দিতে হবে, একটা পথ, একটা রাইট ডিরেকশন। সম্মানিত উপস্থিতি, আমি একদম প্রথমে বাবা মায়ের জন্য কাজ দিচ্ছি, আর কথা বলছি না, আমি কিছু সময় প্যারেন্টসদের জন্য কথা বলছি। বাবা মায়ের 1 নম্বর কাজ আমি আপনাদের দেব, তার আগে ছোট্ট একটু কথা, ইনফরমেশন আপনারা শুনে থাকবেন আমার কনফারেন্সে। আমি তাও বলি একটা ছোট্ট গল্প। এটা কি, ভারতবর্ষের সবচেয়ে বড় চাকরি হচ্ছে আইএএস, অর্থাৎ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। এত বড় চাকরি আর নেই। ভারতবর্ষের সবচেয়ে লোভনীয় চাকরি। এই চাকরি পেতে গেলে অনেক অনেক ত্যাগ স্বীকার করতে হয়। একটি এরকম ছেলে এই চাকরির পরীক্ষায় পাশ করে ইন্টারভিউতে গেছে। এরকম ইন্টারভিউরা বসে আছে, ও সামনে বসে আছে। সব প্রশ্ন করার পরে ইন্টারভিউয়াররা বলছে তোমাকে আরেকটা প্রশ্ন করবো। বলছে স্যার শিওর। ইন্টারভিউয়াররা বলছে যে তোমাকে প্রতি রাতে খেতে দেওয়া হবে, আর তোমার একটি কালো কাপড় দিয়ে তোমার চোখ বেঁধে দেওয়া হবে। প্রতি রাতে আলাদা আলাদা মহিলা তোমাকে খেতে দেবে। তুমি কি করে বুঝবে কোনটা তোমার মা? ছেলেটা চুপ করে আছে, তারপরে বললো স্যার আমি দেখতে পাবো না, চোখ বাঁধা থাকবে, আলাদা আলাদা মহিলা খেতে দেবে। বলছে হ্যাঁ। তোমার মা, তুমি কি করে বুঝবে? তো খানিকক্ষণ চিন্তা করে বলছে স্যার উত্তর দেবো? বলছে দাও। বলছে স্যার আমার চোখে কালো কাপড় বাঁধা থাকবে, আমি তো দেখতে পাবো না। আমাকে প্রতি রাতে যখন এক একজন মহিলা প্রতিদিন রুটি দিতে আসবে, আমি প্রতি মহিলার কাছে অর্ধেক করে রুটি চাইব। প্রত্যেক মহিলার কাছে অর্ধেক করে রুটি চাইব। যেদিন কোনো এক মহিলা জোর করে একটা আস্ত রুটি আমার পাটে গুজে দেবে, স্যার ওইটা আমার মা হবে। যেদিন কোনো এক মহিলা আস্ত একটা রুটি আমার জোর করে পাতে গুজে দেবে, স্যার ওইটা আমার মা হবে। এত কষ্ট করেন মায়েরা যেখানে সন্তান এইভাবে চিনে নিতে পারে। একটি গবেষণা জানায় যে একটি নারী 12 বছর রান্নাঘরে কাটিয়ে দেয়। তার জীবন যদি গড় করা হয় 12টা বছর রান্নাঘরে কাটিয়ে দেয়। কার জন্য করছে? সন্তান প্রসব করার সময় একটা নারী 57 ইউনিট ব্যথা পায়। একটি রিসার্চ জানায় ওরকম 45 ইউনিট ব্যথা পেলে একটা সুস্থ সবল পুরুষ মানুষ অজ্ঞান হয়ে মরে যেতে পারে। কার জন্য করছেন? যদি করছেন তাহলে সঠিকভাবে করুন। মায়ের রোলটা পালন করছেন তো তাহলে সঠিকভাবে করুন, একটা ইবাদত করছেন। এটা বাবারা যারা শুনছেন একটু দূরে কাছ থেকে, বা পুরুষ মানুষরা কয়েক সেকেন্ডের জন্য ভেবে নেন যে আপনার বউ বাচ্চা কেউ নেই, আপনার কোনো পরিবার নেই। কয়েক সেকেন্ড ভেবে নেন। এবার ভাবেন যে আপনার সারাদিনে খেতে একলা মানুষের কত টাকা লাগতো? খুব বেশি হলে 200 টাকা, এর বেশি লাগবে না। তাহলে 200 টাকা রোজগার করলে যখন আপনার হয়ে যেত, তাহলে এত কেন সুগার, হাই ব্লাড প্রেশার, সুগার, চিন্তা করছেন এদিক ওদিক, রাত দিন পরিশ্রম করছেন, করো উৎসব অনুষ্ঠানে আপনার যাওয়া হয় না, কতদিন আপনার রাতে বাড়ি ফেরা হয় না, কার জন্য করছেন? সমস্যা যদি করছেন তাহলে ভালো করে করুন। কাজ করা, সঠিক কাজ করা, দুটোর মধ্যে অনেক তফাৎ। এগোনো আর সঠিক দিকে এগোনো, দুটোর মধ্যে অনেক তফাৎ। চিন্তা করছি আর সঠিক চিন্তা করছি, এই দুটোর মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। আপনাকে কাজ নয় সঠিক কাজ করতে হবে, চিন্তা নয় সঠিক চিন্তা করতে হবে, এগোতে হবে, সঠিক দিকে এগোতে হবে। এটা আজকে আপনাকে এখান থেকে তৈরি করে নিতে হবে। বাবা মায়েদের জন্য প্রথম কাজ দিচ্ছে 1 নম্বর, আপনার সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে পৃথিবীতে যদি সবচেয়ে বেশি কেউ দোয়া দিতে পারে সেটা বাবা মা।
আপনার সন্তানের জন্য এত দোয়া করবেন, এত দোয়া করবেন, এত দোয়া করবেন, দেখবেন আস্তে 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 অনেক ভালো মানুষ হয়ে যাচ্ছে। চিন্তা করেন, এত টিউশন দিচ্ছি, পড়াচ্ছি, টাকা খরচ করছি, মানুষ হয় না। দোয়া করবেন বেশি বেশি, প্রত্যেকটা সিজদাতে দোয়া করবেন। সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার বলবার পরে ওর জন্য দোয়া করবেন। সিজদার দোয়া কবুল হয় আমার থেকে আপনি ভালো জানেন। প্রতিবার রাতে শুতে যাওয়ার আগে সূরা মুলক পড়বেন, সন্তানের জন্য দোয়া করে শোবেন। আপনার দোয়াটা এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় ওর কাছে। পৃথিবীর একটি সন্তানকেও এনে দেখাতে পারবেন না যে বিরাট বড় হয়েছে অথচ বাবা মার দোয়া পায়, এরকম একটিও নেই। আপনি বলবেন স্যার ওই 7 তলা বাড়ি আছে, ও বিরাট গদিয়াটা খাট, কিন্তু ও নিচে ওখানে শুতে পারে না, ও স্পন্ডালাইটিস, নিচে শোয়। ওই দিকে যাচ্ছি না। আপনার বাবা মার দোয়া লাগবে, দোয়া করবেন। এর সাথে সাথে আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি, যখন সন্তানের দোয়া সবচেয়ে বেশি লাগে আপনি দিলে, তখন বদদোয়া দিলেও লাগে। কখনো বলবেন না যে রিক্সা চালাস, গরু চড়াস, তুই কেন আমার ঘরে হয়েছিস, তোর দেখতে ইচ্ছে করে, এসব কখনো বলবেন। আপনার যখন দোয়া লাগে আপনার বদদোয়াও লাগে। রেগে গেলেন তো কি বললেন, মাথায় ঠিক থাকে না, এটা বোল ট্রিটমেন্টে রয়েছেন। আপনার যখন দোয়া লাগে বদদোয়া লাগে। সন্তানকে কখনো বদদোয়া দেবেন না, ওদেরকে বলবেন যে রিক্সা চালাস, গরু চড়াস, তোর দ্বারা কিছু হবে না। আর সকালবেলা উঠে ভাববেন যে আপনার ছেলে হনু হয়ে যাবে, জীবনেও হবে না, কোনো দিন সম্ভব না। আপনার দোয়া লাগবে। সুতরাং প্রথম কাজ, লিখতে পারছেন না কিন্তু মনের খাতায় লিখে রাখুন, আপনি এত দোয়া করবেন ওদের জন্য যে ওর জীবনটা সুন্দর হয়ে যাবে। 2 নম্বর কাজ দিচ্ছে একটা বাবা মায়েদের জন্য, কখনো কখনো বাবারা দায়িত্ব নেবেন, কখনো কখনো মায়েরা দায়িত্ব নেবেন। আপনার 8 বছরের ছেলেটাকে কখনো বাবা ডেকে বলবেন যে বাবা জানো তোমার মা তোমার জন্য কত কষ্ট করে, তোমার শরীর খারাপ হলে কত রাত তোমার মা ঘুমায়নি তুমি জানো, কত রাত তাহাজ্জুদের নামাজে থাকে তোমার জন্য দোয়া করে, তোমার শরীর খারাপ থাকলে, তুমি স্কুলে থাকলে তোমার মা ভালো খাবার খায় না, এখান থেকে নামে না, তোমাকে খেতে দিতে পারে না বলে একটু একটু করে আঁচলে পয়সা জমায় তোমাকে ভালো স্কুল কলেজে পড়াবে বলে, ওকে শোনাবেন এই কষ্টগুলো। কোনো একদিন ওই ছেলেটা বাবাকে ডেকে বলবে, তাই বাবা মা এত কষ্ট করে আমার জন্য, ওর পড়তে ভাল লাগে, ওর মায়ের কথা শুনতে ভাল লাগে, ওর মাকে ভালোবাসতে ইচ্ছে করে, এগুলো করবেন। কখনো কখনো মায়েরা আপনার ওই 8-9 বছরের মেয়েকে ডেকে বলবেন যে মা তোমার বাবা কত কষ্ট করে তুমি জানো, তোমাকে ঈদে 2টো বেশি জামা দেবে বলে আলমারির একটা পুরনো জামা বের করে আয়রন করে বলে মা এইটা তো আমার হয়ে যাবে, আমার তো লাগবে না, আমার তো আছে, তোমার বাবা এটা করে, তুমি এখন আমার সাথে কথা বলছো, তোমার বাবা কত কষ্ট করছে কোনো একটা জায়গাটা কি তুমি জানো, কত কষ্ট করে তোমার পরীক্ষার ফিস দেয়। ও কোনো একদিন আপনাকে ডেকে বলবে, তাই মা বাবা এত কষ্ট করে, ওর পড়তে ভালো লাগে, ওর বাবা কথা বললে শুনতে ইচ্ছে করে, ওর মনে হয় বাবাকে ভালোবাসি, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং লাগবে। এটি ছাড়া একটি ভালো সন্তান মানুষ হয় না। এটা যখন না জানাবেন, ও একটু বড় হয়ে ওই ছেলেটা এসে বলবে মা আইফোন দাও, বাবাকে বলবো KTM বাইক দাও, কারণ ও জানে ছোট থেকে খুব কষ্ট করে দিয়েছেন কিন্তু অভাব বুঝতে দেননি। ও জানে চাইলেই পাওয়া যায়, সব হাওয়ায় আসে। ও এসে বলবে আইফোন দাও, KTM বাইক দাও, আজকে 10,000 টাকা দাও, ঘুরতে যাবো। যখন দেবেন না তখন আপনার থেকে বড় শত্রু আর কেউ নেই। ও আপনার সাথে কথা বলবে না, দূরত্ব তৈরি করবে, অথচ এটা আমরা ছোটবেলা থেকে তৈরি করে দিচ্ছি। সুতরাং ওই জায়গাটা আপনারা কখনো করতে দেবেন না। সন্তানকে একটু জানিয়ে রাখবেন যে বাবা এত কষ্ট করতে হয়, ওদের মধ্যে একটা দরদ ভালোবাসা তৈরি হয়, ওরা বাবা মাকে ভালোবাসতে শুরু করে। 3 নম্বর একটা কাজ দিচ্ছে কি, সন্তানকে স্বপ্ন দেখাবেন। আমাদের ভারতীয় উপমহাদেশে আমরা শুধু বলি পড়, 99% আনো, তুই কেন ফার্স্ট হসনি, তোর এইরকম রেজাল্ট কেন হলো, তুই আমাকে মা বলে ডাকবি না, যা এখান থেকে, আরে তুমি আমার কাছে এসো না, বাবা বলো না আমাকে, তোমার একই রেজাল্ট হলো, সবচেয়ে ভালো টিউশন দিয়েছি। এখন এগুলো যখন ওর বলা হয়, ওর আত্মবিশ্বাসটা ভাঙতে ভাঙতে ও একটা হীনমন্যতাযুক্ত বাচ্চা তৈরি হয়, একটা সন্তান তৈরি হয় যার দ্বারা ভালো কিছু আসে না। ওদেরকে স্বপ্ন দেখাবেন একটু একটু করে, সাহস দেবেন যে বাবা এবার 5 নম্বর কম পেয়েছো, কিচ্ছু হবে না, পরের বার তুমি ভালো করবে। বাবা আমি বিশ্বাস করি তুমি আমার ঘরে জন্মেছো, তুমি অনেক ভালো জায়গায় যাবে, এটা আমি জানি, এবছর মন খারাপ করো না, তুমি পড়লে আরো ভালো জায়গাতে যাবে। ওরা আত্মবিশ্বাস ফিরে পায়, আমার বাবা বলেছে আমি পারবো, আমার মা বলেছে আমি পারবো, পৃথিবীর কেউ কিছু বলে গেলেও আর কিছু যায় আসে না। কিন্তু ভেতর থেকে মানুষ যখন ভেঙে যায়, ওরা আত্মবিশ্বাসহীন একটা মানুষ তৈরি হয়ে যায়। আপনারা যারা বসে রয়েছেন এখানে, দেখবেন অনেকেই আপনারা করেন, খুব কান্না করতে ইচ্ছে হচ্ছে কিন্তু বাড়ির যা মহল, আপনি কাঁদতে পারছেন না, ওয়াশরুমে গিয়ে কান্নাকাটি করে চোখে জল দিয়েছে, সবার সামনে হাসছেন, আমরা সবাই করি।
আপনারা যারা বসে রয়েছেন আমি 8 ঘন্টা আলাদাভাবে আপনার সাথে কথা বলবো, আপনি হাউ হাউ করে কাঁদবেন। ভেতরে এতটা একলা একটা মানুষ, আপনার দুঃখ যন্ত্রণার কথা আপনি নিজে ছাড়া কেউ জানেন না, তারপরেও সবার সামনে আপনি হাসতে পারেন, কিন্তু বাচ্চারা পারে না। ওদের মন দেখলে বোঝা যায় ওরা এইগুলো ম্যাচুরিটি পায়নি এখনো, ওদেরকে দেখলে বোঝা যায় ওরা ভাঙাচোরা মানুষ তৈরি হচ্ছে। আর আপনি বলছেন কার কার সাথে মিশছে দেখতো, বাদনামি হচ্ছে, এরকম করে চুপচাপ থাকে। আসলে নয়, প্রতিদিন ওকে শেষ করে দিচ্ছি আমরা। ওদেরকে স্বপ্ন দেখাবেন। কোনো একদিন যদি কোনো একটা 5 বছরের মেয়ে এসে আপনাকে বলে যে মা আমি একটা ভালো আর্টিস্ট হব, মা আমি ছবি আঁকবো, আমরা বেশিরভাগ মানুষ বলে দিই যা ছবি আঁকবে, যা পড়তে বসবে, ছবি আঁকবে, ব্যাস ওকে গলা টিপে মেরে দেওয়ার সমান হয়ে গেল। কোনো একদিন একটা 8 বছরের ছেলে বাবাকে এসে বলছে বাবা আমি মার্সিডিজ গাড়ি কিনবো বাবা, এখন আপনি বলে দিলেন যা মার্সিডিজ গাড়ি কিনবে, বেশি যা পড়তে বস, ব্যাস ওর আর পড়াশোনা হলো না, ও জানে যে শুধু পড়তে হয়। যখন এইগুলো বলবে 2-3 দিন পরে একটা সুন্দর গাড়ির ছবি তার টেবিলের সামনে এনে রেখে দেবেন আর বলবেন যে বাবা ভালো পড়াশোনা করলে এরকম গাড়ি কেনা যায়, ওর পড়তে ভালো লাগে, ওর আত্মবিশ্বাস আছে। ওই 5 বছরের মেয়ের পড়ার টেবিলের সামনে একটা সুন্দর ছবি কিনে এনে টাঙিয়ে দেবেন আর বলবেন যে মা ভালো করে পড়লে এর থেকে ভালো ছবি আঁকা যায়, এর থেকে ভালো ছবি তোমার সারা পৃথিবীতে এক্সিবিশন করাতে পারবে, সুন্দর করে তোমাকে তার আগে পড়তে হবে। ওদের পড়তে ভালো লাগে, ওদের ভালো সুন্দর মানুষ হতে ইচ্ছে করে, ওরা আস্তে আস্তে উত্তরণের পথে যায়। বাবা মায়েরা আপনারা প্রত্যেকেই আপনাদের সন্তানকে এইভাবে একটু একটু করে ওদেরকে স্বপ্ন দেখাবেন। 4 নম্বর একটা কাজ দিচ্ছি, কখনো আপনার সন্তানকে অসম্মান করবেন না। এখন বিয়ে বাড়ি গেলেন আর একটা ছোট বাচ্চা কি একটা করলো, সবার সামনে দমে বকে দিলেন, আর আপনি ভাবছেন যে ও 2 বছর পরে আপনাকে ওরকম রেসপেক্ট করবে, ও করবে না, একই জিনিস করবে আপনার সাথে। কখনোই আপনার সন্তানকে ডিসরেসপেক্ট করবে না, অনেক মানুষের সামনে বকবেন না তাদের, তারা আপনার থেকে দূরত্ব তৈরি করবে। আপনার আর আমার যা বয়স, আমাদের বাবা মায়েরা যখন আমাদেরকে বকতো, আমরা ঠিক বাবা মায়ের কাছে ফিরে এসে আবার আসতাম, আবার মিশে যেতাম, বকতো, কাঁদতাম, আবার বাবা মার কাছে ফিরে আসতাম। এখনকার বাচ্চাদের সাইকোলজি হচ্ছে ওদেরকে বকবেন, ওরা আস্তে আস্তে আপনার সাথে দূরত্ব তৈরি করবে, যে কারণে বকছেন ওই কারণ আপনার সাথে আর বলবে না, ও আপনাকে অপছন্দ করতে শুরু করবে। এই জায়গাটা ওদের দেবেন না, ওদেরকে সুন্দর করে এক্সপ্লেনেশন করে ওদেরকে বলবেন যে মা এটা করতে নেই, এটা ভালো নয়, এটা খারাপ, ওরা আস্তে আস্তে অ্যাকসেপ্ট করতে থাকবে। 5 নম্বর একটা কাজ দেবো, এটাকে মোস্ট ইম্পর্টেন্ট ডিল, আপনাদের সবার অসুবিধা হয় এবং প্রত্যেকে সাফার করছেন, সেটা হচ্ছে মোবাইল। মোবাইলের ব্যবহারটা এমন একটা জায়গায় চলে গেছে কি আমরা একটা অসুস্থ বাচ্চা তৈরি করছি, বাচ্চা প্রতিদিন তৈরি করে ওদের বড় করছি। মোবাইলটাকে আপনাকে ঠিকঠাক করে ব্যবহার করতে হবে। কখনোই একটি 4 থেকে 14 বছরের সন্তানকে, বাচ্চাকে কখনোই সারাদিনে 40 মিনিটের বেশি মোবাইল দেখতে দেবেন না, কখনোই। যখনই তার বেশি দেখবে, একদমই না দেখতে দেওয়ার পক্ষপাতী আমি, কিন্তু 40 মিনিটের বেশি দেবেন না। আমি যদি বলে যাই মোবাইল দেবেন না, এটা হয় না, কিন্তু 40 মিনিট সারাদিনে কি দেখবে এটা আপনাকে ঠিক করে দিতে হবে। সুতরাং এই 40 মিনিটের বেশি যখন ও দেখবে, ওর কল্পনা শক্তি কমে যায়, ওর ইমাজিনেশন পাওয়ার নষ্ট হয়, ও খিটখিটে মেজাজের হয়ে যায়, ও নতুন করে চিন্তা করতে পারে না, ও যদি খাওয়ার সময় মোবাইল দেখে, ও গেলে ওর হজম হয় না, অনেক কিছু প্রবলেমস তৈরি হয়ে যায়। সুতরাং মোবাইল দেবেন না। এখন আপনার মনে হতে পারে স্যার আমার বাচ্চাকে তো আপনি চেনেন না, মোবাইল না দিলে কি করে, এটা তো আপনি আমার বাড়ি না আসলে বুঝবেন না, ওখানে বসে বড় বড় কথা বলা যায়, আমার বাড়ি এসো, আমার জীবনটা বেঁচে দেখেন। দেখেছি হাজার হাজার বাবা মায়েরা আমার বারাসতের অফিসে আসে দূর দূর থেকে, মালদা মুর্শিদাবাদ, শুধু একটা কাউন্সেলিং করবার জন্য। আর এখানে বসে আপনারা এত জায়গাতে যদি বলেন যে পারবো না, এটা মিথ্যে কথা। প্রথম দিন সন্তানকে মোবাইল দেবেন না, ও কাঁদবে। দ্বিতীয় দিন দেবেন না, ও বেশি কাঁদবে। তৃতীয় দিন দেবেন না, ও আরও কাঁদবে। চতুর্থ দিন দেবেন না, ও বুঝে যায় যে মা চাইলেই দেয় না। এইটা ওদেরকে তৈরি করে দিতে হবে। সন্তানকে কখনো এইটুকুর বেশি মোবাইল দেবেন না। আমি যারা ইয়াংস্টার, আমার কথা আপনারা শুনছেন, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনাদের জন্যও সব মোবাইলটা হচ্ছে এমন একটা জিনিস কি মনোবিদদের কোটি কোটি টাকা দেওয়া হয় যাতে ওখান থেকে আপনি না বেরোতে পারেন। রিলসের একটা কেরামতি হচ্ছে, আপনি রিলস দেখতে যেই বসবেন, আপনি 8 ঘন্টার আগে উঠতে পারবেন না। ও যা আপনি পছন্দ করেন ও আপনাকে সব দিতে থাকবে, সারাদিন এরকম ঠেলতেই থাকবেন। আর এই বুড়ো আঙুলটার এমন একটা বিষয়, ব্যথা হয় না, ও যত ঠেলবেন ও কাজ করে যাবে। সুতরাং কখনো এটা চিন্তা করে মোবাইল দেখতে বসবেন কি মোবাইল আপনাকে ব্যবহার করছে না, আপনি মোবাইলকে ব্যবহার করছেন। এইটা হলে দেখবেন জীবন সুন্দর হয়ে যাচ্ছে। আমার একঝাক স্বপ্নবাদ ছেলে মেয়ের সাথে আলাপ হয়ে যায় ঘুরতে ঘুরতে, যারা দুর্দান্ত স্কিল, ভালো পড়াশোনা করছে, চাকরি পাচ্ছে, ভালো মানুষ হচ্ছে।
পড়াশোনা করছে, রাতে টাইমে ঘুমোচ্ছে। আবার একদল ছেলে মেয়ে সারাদিন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব করে ওই রাত 3টেয় ঘুমাতে যায়, 11টার সময় উঠে বলে ও চাকরি পেয়ে গেছে, ওর কপাল ভালো, ওর বাবার রাজনৈতিক নেতার সাথে যোগ আছে, ওর তো অনেক টাকা পয়সা। মিথ্যে কথা। তুমি যখন ঘুমাচ্ছিলে ও তখন পড়ছে, ও যখন পড়ছে তুমি তখন ইনস্টাগ্রামে রিল সরাচ্ছ। তো ও বুঝে যেতে হবে যে আমি কি কাজ করছি। কাজ মানুষকে শ্রেষ্ঠত্ব দেয়, এটা আমি আপনাকে দিলাম। এই কাজগুলো আপনাকে মেনটেন করতে হবে। আর 6 নম্বর একটা কাজ দেব কি, বাচ্চাকে দেখবেন আমরা কখনো এরকম ভাবে তৈরি করবেন না যে ও ধৈর্যহীন হয়ে যায়। আমরা করি, বাবা মায়েরা করি, কারেন্টটা চলে গেল যেই এখন আপনারা তর্স হয় না, 2 লাইন বলতেই হবে, কারেন্টটা চলে গেল এই সময়, এখন যা গালাগালি ইলেকট্রিসিটি অফিসকে। এখন বাবা হয়তো বসে আছে, খাবার দিতে 2 মিনিট দেরি হলো, মাথা খারাপ, আরে এখনো খাবার হচ্ছে না, এভাবে থাকা যায় নাকি, সংসারে থাকা যায় না। ব্যাস, সন্তান শুনছে, ও বুঝে যায় যে 2 মিনিট খাবার লেট হলে আমারও এরকম করতে হয় আর কি। এখন কোন একটা বিষয় আপনারা চিৎকার চেঁচামেচি জুড়ে দিলেন, ও বুঝে যায় যে কিচ্ছু না পেলে হাতের কাছে এরকম করতে হয়। সুতরাং ধৈর্য ধরবেন। সন্তান মানুষ করাটা যেমন সাদকায়ে জারিয়া হয়েছে, আপনার জন্য অনেক ভালো, তার জন্য এই জিনিসটা আপনাকে করতে হবে। ছোট ছোট বিষয়ে আপনার সন্তানের উপর এফেক্ট পড়ে এরকম কিছু করবেন না। আর লাস্ট কাজ হচ্ছে পুরো তার জীবনের সাথে একটা ক্যান্ডু কালচার তৈরি করে দেবেন যে বাবা হয়ে যাবে, তুমি পারবে, আমি বিশ্বাস করি যে তোমার দ্বারা সম্ভব, আমি জানি তুমি এইটা এখন পারোনি, পরের বার পারবে। এটুকু এই যে কটা কাজ দিয়েছি বিশ্বাস করুন, একটু 15 ডেজ করুন, আপনি 1 মাস করুন, 1 মাসের তফাৎ বুঝতে পারবেন।